মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনে অমেধাবীদের নিয়োগ দেওয়া হচ্ছে, এমন প্রচারণার প্রতিবাদ করেন পিএইচসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদত স্যার। তিনি বলেন, 2.5 লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে 5,000 যারা উত্তীর্ণ হন তারা অত্যন্ত মেধাবী হিসেবেই মেধা তালিকায় আসেন। নিউজটা হচ্ছে bdnews24.com, 15 এপ্রিল 2018 সাল থেকে অনলাইন থেকে নেওয়া। এই দুইটা টপিকসই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে কিনা, এবং এই যে কোটা ব্যবস্থার যে প্রয়োগ নীতিটা, যেটাকে বলা হয় যে কোটা ব্যবস্থার মাধ্যমে অমেধাবীদের নিয়োগ দেওয়া হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে না হয় অনেক কিছু দেওয়া যায়, কোটা ব্যবস্থা বা তা অনেক কিছুই দিয়ে দেওয়া হয়, তাদের সন্তানরা কেন পাবে বা তাদের নাতিরা কেন পাবে, এবং স্বাধীনতার এত বছর পরেও কেন কোটা ব্যবস্থা দরকার? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের আনসার জানতে গেলে আমাদের আসলেও সেই 50 বছরের ইতিহাসের দিকে তাকাতে হবে, যে এই কোটা ব্যবস্থার কার্যকারিতা কখন শুরু হয়েছিল এবং কখন থেকে সেটা চালু হয়েছিল। সেই কার্যকারিতার ইতিহাস যদি আমরা না জানি, তাহলে এই প্রশ্নের আনসার আসলে আমরা দিতে পারবো না। আমি একটু লিখিত বক্তব্য পাঠ করছি এই বিষয়ে। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে কোটা প্রবর্তনের পর থেকে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কার্যকরের ইতিহাসের দিকে। যেমন আমরা প্রথমেই জানি, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যেই 5ই সেপ্টেম্বর 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা চালু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালে ক্যাডার নন ক্যাডার মিলে প্রায় 13 থেকে 1400 জনের মতো বীর মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে। দ্বিতীয়ত, 1975 সালে জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যার পর 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় মুক্তিযোদ্ধা পরিবার, এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা 1973 সালে চাকরিতে ঢুকে ও যারা পূর্বে চাকরিরত ছিল তাদের পদোন্নতি বঞ্চিত বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত করা হয়। এই 21 বছর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা সেই আইয়ামে জাহেলিয়া যুগের মতোই বলি, অথবা সেই বাংলা সাহিত্যের ওই যে 1201 থেকে 1350 সালের মতো যেটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, যেটা ডার্ক যুগ বলে থাকি, সেই যুগটার মতোই আমাদের মনে হয় জাতির পিতাকে হত্যা করার পর থেকে। এবং দীর্ঘ 21 বছর পর মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসে। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়স না থাকায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী 17 মার্চ 1997 সালে কোটা সুবিধা সন্তান পর্যন্ত বর্ধিত করেন। কিন্তু কোটা তখন সন্তানদের দেওয়া হলেও মাঝের 21 বছর বীর মুক্তিযোদ্ধারা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সন্তানদের যেমন তেমন পড়াশোনা করাতে পারেনি, ঠিক তেমনি যারা নিজ যোগ্যতায় 1996 সালের পর চাকরির বাইবাতে গিয়েছে তাদেরকে বিভিন্ন কৌশলে নিয়োগ বঞ্চিত করেছে মাঝের 21 বছরের নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কিন্তু এই সময়টাতে বাইবাতে গেলেও ওই যে 21 বছরের যারা প্রশাসক ছিল তারা মুক্তিযুদ্ধের পক্ষের তেমন কেউ ছিল না, অর্থাৎ 96 এর পরে বাইবাতে গেলেও তাদেরকে বিভিন্নভাবেই নিয়োগ বঞ্চিত করেছে। তাই সেই সময়ে কোটা কার্যকর ও সংরক্ষণ করতে যখন দেখলেন এই কোটা কার্যকর হচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখলেন, তখন 1996 সাল থেকে এই যে 2001 সাল পর্যন্ত প্রায় 8 থেকে 10টার মতো বিভিন্ন সময়ে 3 মাস পর পর আদেশ জারি করলেন যে কোটা ব্যবস্থা সংরক্ষণের জন্য, যে বিভিন্ন অজুহাতেই মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না এবং এগুলি যথাযথভাবে অনুসরণ করার জন্য, এবং পরবর্তী 3 মাস বা 6 মাস পর পর একটা প্রতিবেদন জমা দেওয়ার জন্য যে কোটা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে কিনা। কিন্তু 2002 সালে জোট সরকার ক্ষমতায় এসে আবার যখন 2001 সালের পর যখন 2002 সালে আবার জোট সরকার ক্ষমতায় আসলো, এসে মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে অনুসরণ ও সংরক্ষণ সংক্রান্ত পূর্বের আদেশগুলো বাতিল করে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে 21তম বিসিএস থেকে মেধা তালিকা থেকে নেওয়ার চিঠি দেয় পিএইচসিকে। ঠিক এই চিঠির কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা বাইবাতে গেলে অকৃতকার্য দেখাতো, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত, আপনারা নিশ্চয়ই জানেন তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল না, তখন আমাদের এই মুক্তিযোদ্ধা পরিবারটাকে দেখাশোনার দায়িত্বে ছিল
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন একমাত্র উপদেষ্টা এবং তার প্রতি স্বাক্ষরিত যে সনদ ছিল সেটা নিয়ে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভাইবা বোর্ডে ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে এবং বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যেমনটা এই যে 23তম বিসিএসে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ নিয়ে গেলে ভাইবা বোর্ড থেকে অপমান অপদস্থ করে অনেককে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল এবং ভাইবা না নেওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এই যে 12 জন বঞ্চিত হয়েছিল, 12 জন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তারা মামলা করে বিভিন্ন সময় রিট করেন এবং রিট করে আপনার পরবর্তীতে রায় পান। ঠিক এভাবেই কিন্তু 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত, অর্থাৎ 2006 সালের পর 8 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন নিয়োগ বঞ্চিতই ছিল। তো এই সময়টা কিন্তু 6 সাল আমরা আবার বঞ্চিত হই। আবার 2008 সালের দিকে আমরা আসব, সরকার পরিবর্তন ঘটল। 2008 সালে আজকের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এবং এই সরকার এসে দেখেন কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের নানা অজুহাতে নেওয়া হচ্ছে না। তাই 16ই ফেব্রুয়ারি 2010 সালে আরেকটি আদেশ জারি করে কোটা অনুসরণ এবং কোটায় প্রার্থী পাওয়া না গেলে খালি পদগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করায় মুক্তিযোদ্ধা কোটায় মোটামুটি চাকরি হওয়া শুরু করলো। তারপরও মুক্তিযোদ্ধা কোটায় লোক পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন অজুহাত তোলায় মাননীয় প্রধানমন্ত্রী তখন 2011 সালের 16ই জানুয়ারিতে সেটা নাতি নাতি পর্যন্ত বর্ধিত করলেন। উপযুক্ত সিদ্ধান্তের কারণে সরকারের প্রতিটি সেক্টরে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বাড়ায় সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জামাত শিবির কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন শুরু করে, যা 2018 সালে ঠিক জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বেকারত্বকে কাজে লাগিয়ে সরকার পতনের জন্য মরিয়া হয়ে ওঠে এবং এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে 4 অক্টোবর 2018 সালে নবম থেকে 13তম গ্রেডে এবং 2020 সালে নবমের চতুর্থ পদে কোটা ব্যবস্থা বাতিল করে। কিন্তু কোটা বাতিল প্রক্রিয়াটা যথাযথ হয়নি বলে আমরা মনে করি, যা আজ 6 বছর অতিবাহিত হচ্ছে কোটা ব্যবস্থা বাতিলের। ঠিক এভাবেই এই যে 42, 43 বা 38 আমরা যাই বলি না কেন, কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা একদমই ছিল না বললেই চলে। তাই উপর্যুক্ত আলোচনার স্পষ্ট বোঝা যায় যে 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিতকরণের জন্য তাদের যে স্পেশাল প্রিভিলেজ বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, সেই কোটা ব্যবস্থা 1996 সাল পর্যন্ত তেমন বাস্তবায়ন হয়নি। 1997 সালে যখন সন্তানদের দেওয়া হলো তখনও তেমন সে বাস্তবায়ন হলো না এবং পরবর্তীতে যখন নাতি নাতনিদের দেওয়া হলো তখনও তেমন বাস্তবায়ন হলো না। কোটা চালুর পর থেকে যদি যথাযথভাবে বাস্তবায়ন হতো, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের যদি কোটা ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত করা যেত, তাহলে সন্তানদের কোটার তেমন প্রয়োজন হতো না। সন্তানদের যদি কোটা ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত করা হতো, তাহলে তাদের সন্তান বা বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের কোটা ব্যবস্থার প্রয়োজন হতো না। অর্থাৎ যথাযথভাবে কোটা ব্যবস্থার বাস্তবায়নের অভাবে উপকারভোগীরা তেমন উপকৃত না হওয়ায় এবং তাদের পরিবার সচ্ছল না হওয়ায় স্বাধীনতার এত বছর পরও কোটা ব্যবস্থা থাকার দরকার বলে আমরা মনে করি এবং সেই কোটা ব্যবস্থা নাতি নাতনি পর্যন্ত থাকার দরকার বলে আমরা মনে করি। আমাদের ধারণা স্পষ্টই ছিল যে যদি 1972 সাল থেকে 2018 সাল পর্যন্ত যথাযথভাবে সরকারি আদেশ অনুযায়ী 30% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হতো, তাহলে আজ পর্যন্ত সেই কোটাকে হ্রাস করে করে সেই পরিবার কতটুকু তাদের উন্নতি হয়েছে সেটা দেখে কোটা ব্যবস্থা হ্রাস করার সুযোগ ছিল। এখন আর সেই ব্যবস্থা নেই। মুক্তিযোদ্ধা কোটা কেন যৌক্তিক, আমাদের কিছু কারণ আমরা আপনাদের সম্মুখে অবতারণা করছি। অনেকেই বলে থাকেন সংবিধানে তো আসলে কোটা নাই, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, কেন কোটা দিতে হবে বা তাদেরকে কিভাবে কেন প্রতিষ্ঠিত করতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যায়। মুক্তিযোদ্ধা কোটা কেন যৌক্তিক এবং তারা কে অনগ্রসর? সারা বিশ্বে এই কোটা ব্যবস্থাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বিশ্বই এই যে কোটা ব্যবস্থা আছে, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা অন্য দেশগুলি বলেন, সকল দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে। সেই জন্য এই কোটা ব্যবস্থাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয় এবং রাষ্ট্রীয় কাজে
সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করাই কোটার মূল উদ্দেশ্য। অর্থাৎ আলটিমেটলি কোটা ব্যবস্থার মাধ্যমে অনগ্রসর অংশকে যেমন মূল স্রোতে আনা হয়, ঠিক মহান কোনো কাজের অবদান হিসেবে, স্বীকৃতি হিসাবে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা বা বিশেষ বিধানও চালু করে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে আমরা মনে করি একই সাথে দুইটা বিষয় ঘটেছে। প্রথমত হচ্ছে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাদেরকে রাষ্ট্র স্পেশাল প্রিভিলেজ দিয়েছে, যেটাকে আমরা বলে থাকি বিশেষ সুবিধা, বিশেষ বিধান। আর এই বিশেষ সুবিধা যদি কাউকে দেওয়া হয় কখনো, সেটা বাতিল করা যায় না। যদি কোনো ব্যক্তিকে কাউকে রাষ্ট্র কর্তৃক বিশেষ সুবিধা দেওয়া হয়, সেটা বাতিল করা যায় না। সেটা 31 DLR এডি 199 স্পষ্টতই বলা আছে। দ্বিতীয়ত হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই কিন্তু ছিল দরিদ্র অসচ্ছল পরিবারের, এবং নিশ্চিত মৃত্যু জেনেও মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করায় অনেকে শহীদ হয়েছেন। কেউ তার হাত, কেউ পা, না হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন। মা বাবা তার সন্তান, স্ত্রী তার স্বামী, সন্তান তার বাবাকে হারিয়েছেন। সরাসরি যুদ্ধে অংশ নেওয়ায় তাদের রেখে যাওয়া স্ত্রী, মেয়ে, মা, বোন অনেক সময় দর্শিত হয়েছে। ঠিক তেমনি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর, দখল করা হয়েছে তাদের সহায় সম্পত্তি। মুক্তিযুদ্ধে যাওয়ার কারণেই যে ছেলেটা SSC বা ইন্টার বা অনার্স পরীক্ষা দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হয়নি। অর্থাৎ এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী যোদ্ধা বা তাদের পরিবারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই মুক্তিযোদ্ধা পরিবারকে প্রতিষ্ঠিতকরণ, সচ্ছলতা আনয়ন ও সামাজিকভাবে পুনর্বাসনের জন্যই উপযুক্ত দুইটি কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের মুক্তিযোদ্ধা কোটা দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাদের বীর উপাধি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার এখনো অসচ্ছল। রাষ্ট্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে অসচ্ছল বা অনগ্রসর ঘোষণা করতে পারছে না, কারণ তাদেরকে বীর উপাধি দেওয়া হয়েছে। সেই জন্য এই ক্ষেত্রে 28-4 বা 29-3 অনুচ্ছেদও সংবিধান মুক্তিযোদ্ধা কোটাকে সমর্থন করে। দ্বিতীয়ত আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন এবং 2018 সালেও আলোচনায় এসেছেন, এবং যিনি এই বিষয়ের মূল উদ্যোক্তা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার স্যার। একটা মামলাও করেছিলেন, সেটা মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ানো সংক্রান্ত বিষয় নিয়ে, এবং উনি এই বিষয়ে অত্যন্ত দক্ষ একজন মানুষ। বেশ কয়েকটা বই রচনা করেছেন, এই বিষয়গুলো আলোকপাত করেছেন। আমাদের বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের এই যে আপনার এই 53 বছরের ইতিহাসটা আমি আলোকপাত করলাম, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। তখন এই যে বঞ্চিত প্রার্থীরাই মহামান্য হাইকোর্টের বিভিন্ন সময় দ্বারস্থ হয়েছেন, এবং মহামান্য হাইকোর্ট এবং আপিল বিভাগ বিভিন্ন সময় এই বীর মুক্তিযোদ্ধাদের অধিকার বা সুযোগ সুবিধাগুলি সংরক্ষণ করেছেন, এবং এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিট পিটিশনও দায়ের হয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সচ্ছলতা আনয়নে মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হলো বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে অনুসরণ না করায় রিট পিটিশন 6406/2010 মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের কথা বলা হয়েছে। রিট পিটিশন 235/2012 যিনি পিটিশনার ছিলেন আমাদের এই জীবন্ত কিংবদন্তি একজন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার স্যার। ওইখানেই এই 30% কোটার কথাটা আসলে স্পষ্টই বলেছে।